বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দেবদূত ঘোষ এবং আপনারা যারা অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যে 6টায় আমাদের সভা শুরু হয়েছে, যারা অনেকক্ষণ ধরে আমাদের সভা শুনছেন, আমি প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচারের একেবারে শেষ লগ্ন, প্রচারের শেষ লগ্ন। কাল সন্ধ্যে 6টায় প্রচার শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা মনস্থির করে ফেলেছেন কি করবেন, কিন্তু আমি একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম বলে আমি কমরেড দেবদূত আর আমি একসাথে আসছিলাম। আমি দেবদূতকে বলছিলাম যে কালকে যদি নৈহাটিতে বলার সুযোগ থাকতো তাহলে ওখানে কথাটা বলতাম, কিন্তু সমস্যা হচ্ছে কাল 6টায় শেষ। একটা মিছিল যাচ্ছিল, সেই মিছিলটায় কমরেড দেবদূত ঘোষ তার সমর্থকদের নিয়ে করছিলেন না। সেই মিছিলে কোনো ডিজে বাজছিল না, সেই মিছিলে বাংলার সংস্কৃতি, আদিবাসী নাচ, বাংলার সংস্কৃতি ঢাক ঢোল বাজছিল। অদূরে শাসক দলের একটা সভা হচ্ছিল, শাসক দলের সভা থেকে হঠাৎ চিৎকার করে বলা হলো, ছোট লোকের পার্টি, ছোট লোকের দল কেমন ঢাক বাজাতে বাজাতে, বাজনা বাজাতে বাজাতে তারা হচ্ছে মিছিল করে যাচ্ছে। আমাদের এই কারুর কথার উত্তর দেওয়ার স্বভাব নয়, কিন্তু যখন আমাদেরকে ছোট লোকের পার্টি বলছিল, আমাদেরকে ছোট লোকের দল বলছিল, তখন আমি ভীষণভাবে গর্ব অনুভব করছিলাম। হ্যাঁ, আমরা ছোট লোকের পার্টি, হ্যাঁ আমরা ছোট লোকের দল, আমরা খেটে খাওয়া মানুষের পার্টি, আমরা সমাজের প্রান্তিক মানুষের পার্টি। আমরা সেই পার্টি যারা 34 বছর পশ্চিমবাংলায় সরকার থাকার পরে এই যে কমরেড সুশান্ত ঘোষ এখানে বক্তৃতা করলো, জেলে নিয়ে গেছিল, বারবার অত্যাচার করেছে। কমরেড সুশান্ত ঘোষকে কোথাও কোনো জায়গায় দোষী প্রমাণ করতে পারিনি। সুশান্ত ঘোষ সগৌরবে মঞ্চে এসে বক্তৃতা করে যাচ্ছে, আর একটা করে তৃণমূলের নেতা তাদের ইডি ডাকছে, সিবিআই ডাকছে, যে ডাকছে, যখন ডাকে তখন এলাকায় দেখবেন গুঞ্জন শুরু হলো, আর একটা উইকেট পড়লো, আর একটা উইকেট পড়লো, আর একটা উইকেট পড়লো। ফলে আমরা ছোট লোকের পার্টি, 1,38,643 জন 1997 সাল থেকে 2011 সাল অব্দি এসএসসিতে চাকরি পেয়েছে। একটা চাকরিও কোর্টের রায়ে বাতিল করতে পারিনি, কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সিপিআইএম পশ্চিমবাংলায় সরকার পরিচালনা করেছে। হ্যাঁ, আমরা ছোট লোকের পার্টি, হ্যাঁ আমরা ছোট লোকের পার্টি। তাই পশ্চিমবাংলায় 12 ক্লাস অব্দি অবৈতনিক শিক্ষা হয়েছিল। হ্যাঁ, বুদ্ধ ভট্টাচার্য নিজের ছবিতে সততার প্রতীক দিয়ে বিজ্ঞাপন দেননি। হ্যাঁ, আমরা ছোট লোকের পার্টি, কিন্তু আমাদের পার্টির নেতারা এই 25 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে ফ্ল্যাট বানিয়ে দেয়নি, পদ্ম বিল, পাখিমারা বিল বুঝিয়ে দেয়নি, গাছ কেটে দেয়নি, এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়নি। আমাদের কোনো কাউন্সিলর তার নিজের এলাকায় না থেকে অন্য পৌরসভায় থেকে জাল সার্টিফিকেট দিয়ে এই অঞ্চলের পৌরসভার কাউন্সিলর হয়নি। আমরা ছোট লোকের পার্টি, আমরা গর্ববোধ করি এই পার্টির জন্য। আমাদের সময় চেয়ারম্যান ছিল, এমএলএ ছিল, আপনাদের অনেক অভিযোগ ছিল যে এইটা হয়নি সেইটা হয়নি, কিন্তু আমাদের সময় যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানই হচ্ছে চেয়ারম্যান পরিচালনা করত। আর এখন 86 বছরের বৃদ্ধা চেয়ারম্যান ভাটপাড়া মিউনিসিপ্যালিটির, আর 2 ছেলে, তারা হচ্ছে ভরত আর শত্রুঘ্ন, মানে একজন বিধায়ক আর একজন কি আমি জানি না, একজন জগদ্দলের বিধায়ক আর একজন তার ভাই, তারা হচ্ছেন পৌরসভা পরিচালনা করে। ছোট লোকের পার্টি, তাই না? পৌরসভায় 12 দিন ধরে, 12 দিন মাত্র কাজ পায় অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন না পেয়ে পেটে গামছা বেঁধে রাস্তায় বসে অনশন করে, আর বামপন্থীদের গালাগাল দিয়ে ছোট লোকের পার্টি বলা হয়। আর পৌরসভাটাকে লুটে পুটে খাওয়ার রাজত্ব। জগদ্দল পৌরসভা ভাটপাড়ার এমএলএ 40 লক্ষ টাকা দিয়ে বসবার জায়গা। শীততাপ নিয়ন্ত্রিত ঘর হতেই পারে, আজকাল শীততাপ নিয়ন্ত্রিত ছাড়া চলছে না, কিন্তু ঘরের মধ্যে জীবাণুও ঢুকতে পারবে না। আমি একটা ডেপুটেশন দিতে গেছিলাম, আমার জানি না, আমি প্রধানমন্ত্রীর ঘরে কোনোদিনও যাইনি, মুখ্যমন্ত্রী ওই রকম ঘরে থাকেন কিনা। আমার ভাটপাড়া যেহেতু আমি ভাটপাড়া পৌরসভায় দাঁড়িয়ে বলছি, ভাটপাড়া পৌরসভাটাকে, জগদ্দল বিধানসভা এলাকাটাকে একেবারে লুটে পুটে খাওয়ার রাজত্বে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। লজ্জা করে না? সাধারণ মানুষকে 500 টাকা 1000 টাকা দেওয়ার ভাতার ব্যবস্থা করে এখন ফোন করে হুমকি দিচ্ছেন তৃণমূলকে ভোট না দিলে
বন্ধ হবে না, লাল ঝান্ডা জিতলে পরে কোনো ভাতা বন্ধ হবে না। কিন্তু ভাতাটা পাওয়ার পর বাড়ি গিয়ে যখন ছেলে মেয়ের দুঃখী দুঃখী মুখটা দেখেন যে ছেলে মেয়ে কাজ পাচ্ছে না, তখন হচ্ছে মনটা খারাপ লাগে। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনার 1000 টাকা 500 টাকা ভাতা থাকবে। কোনো ভাইপো কোনো পিসি তার ঘর থেকে টাকাটা দেয়নি, টাকাটা নিয়ে এসেছি, টাকাটা দেয় সরকার। আর তার পাশাপাশি আপনার ঘরের বেকার ছেলে মেয়ের কাজের জন্য এখানে বসে আছে দেবদূত ঘোষ। মোদি সাহেব এসে বলে গেলেন মোদি কা গ্যারেন্টি। দিদি পলতায় গিয়ে বললেন দিদি কা গ্যারেন্টি। কি গ্যারেন্টি আছে বলুন তো, কি গ্যারেন্টি আছে? আজ যে মোদির টিকিটে ভোটে জিতছে, কাল সে দিদির টিকিটে যাবে না, তার কোন গ্যারেন্টি আছে? দিদি গ্যারেন্টি দিতে পারেন পার্থ ভৌমিক জিতলে পারে তিনি বিজেপিতে যাবেন না, কারণ এখন 3 প্রকার তৃণমূল আছে। এক প্রকার তৃণমূল হচ্ছে জেলে, এক প্রকার তৃণমূল হচ্ছে বেলে, আর এক প্রকার তৃণমূল হচ্ছে ওয়েটিং এ। আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সংসদ পদপ্রার্থী ওয়েটিং এ আছেন, ওয়েটিং এ। সন্দেশখালী কাণ্ডে তাকে ইডি ডাকলো বলে, পার্বত্য পরিষদের নিয়োগ কেলেঙ্কারিতে পার্থবাবুকে ডাকলো বলে, পৌরসভায় নিয়োগ কেলেঙ্কারিতে পার্থবাবুকে ডাকলো বলে আমাদের বামপন্থীদের সম্বন্ধে অনেক কুৎসা করেছেন। আমি কুৎসা করতে এখানে আসিনি, আমি কমরেড দেবদূতকে বসিয়ে রেখে কতগুলো কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। যে ওনাকে বলতে হবে যে পঞ্চায়েত নির্বাচনে কে কিভাবে পঞ্চায়েতে কাউ আছে 2 আর 1 ভোট হলো, ব্যানার লাগিয়েছে, লজ্জা করে না? ব্যানার লাগিয়েছে শান্তি চাই। 2011 থেকে 2024 সাল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দেওয়ালে লিখছেন শান্তি চাই। আপনার মোবাইল ফোনে পার্থ ভৌমিকের মেসেজ আসছে যে ব্যারাকপুরে নাকি উনি গুন্ডা রাজ খতম করবেন। কার নেতৃত্বে জগদ্দল বিধানসভার কাউ আছে 2 পঞ্চায়েতে গুন্ডামি হলো, তার জবাব তো আগে পার্থবাবুকে দিতে হবে। কার ছাত্র ছায় হাসি মুখ করে অর্জুন সিংকে নিয়ে 2024 সালের 10ই মার্চের আগেও ফটো সেশন করেছেন এই পার্থ ভৌমিকরা। আর 2024 সালের 10ই মার্চ বিকেল 5টার পরে অর্জুন বাবু র্যাম্পে হাঁটতে না পেরে বদলে গেছেন। পার্থবাবু যদি র্যাম্পে না হাঁটতে পারতেন উনিও বদলে গেছেন। ভোট দেবার আগে ভাববেন। একজন প্রধানমন্ত্রী বলল আপকি বার 400 পার, আর 4 দফার ভোটের পরে জনগণ বলছে আপকি বার মোদি কা হার, আপকি বার মোদি কা হার। কাদের ভোট দিয়েছি আমরা? সংসদে গেছে বিজেপি প্রার্থীরা, ভোট দিয়ে জেতার পরে সংসদে ঢুকছে, বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর এক দল তাকে দেখে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের লজ্জা করছিল, আমাদের বাংলার এক তৃণমূল সংসদ, আমার নাম করার দরকার নেই, সে বলতে শুরু করলো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী। আরে বাবা, জয় শ্রীরাম আল্লাহু আকবার জয় মা কালী বলবার জায়গা ভারতবর্ষের সংসদ না। নরেন্দ্র মোদী এখানে এসে বলে গেলেন মন্দির বানাবেন, মন্দির বানাবেন। আর আমরা লাল ঝান্ডা বলছি যে আমরা যদি সুযোগ পাই কারখানা ওই বানাएंगे, ওই সিংহর পর কারখানা হোগা। আজকে কালকে পরশু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পুলিশের গ্রেপ্তার করা উচিত। উনি বলছেন নন্দীগ্রাম গণহত্যার জন্য শুভেন্দু বাবু শিশির বাবু দায়ী। তাহলে সেই সময় দাঁড়িয়ে আজ থেকে 2 বছর আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ ছিল শুভেন্দু বাবু শিশির বাবু। তাহলে প্রকারান্তে উনি স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিম বাংলায় গুন্ডা কন্ট্রোল করার অন্যতম নায়িকা হচ্ছেন তিনি। আরে আমরা জানতাম 2011 সালের মে মাসে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ভুলে যাবেন না আমি গুন্ডা কন্ট্রোল করি। আর 2011 সালের নভেম্বর মাসের কালী পুজো রাত্রিবেলা যখন প্রচন্ড বোমের আওয়াজে যাদবপুর টিবি হাসপাতালের রুগীরা কাঁপছে, তখন দাঁড়িয়ে দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করার পরে সেই দুষ্কৃতী ছাড়াতে গেছিল মুখ্যমন্ত্রীর গাড়ি। তখন আমরা বুঝে গেছিলাম যে মুখ্যমন্ত্রী শুধু গুন্ডা কন্ট্রোল করেন না, মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়ান। আর এখন পিসি আমাদের ভিত্তি আর ভাইপো আমাদের ভবিষ্যৎ। ভাইপো ব্যানার্জিকে দেখে বুঝে গেছি আমাদের পিসি এখন আর গুন্ডা কন্ট্রোল করেন না, আমাদের পিসি এখন আর গুন্ডা ছাড়ান না, আমাদের পিসিকে এখন গুন্ডা অবস্থান ক্রিমিনাল কন্ট্রোল করে। কালকে আমাদের এখানে অধীর চৌধুরী এসেছিলেন, জাতীয় কংগ্রেসের নেতা। অধীরবাবু বললেন, ভালো বলেছেন এটা, বলে পার্থবাবু হচ্ছে ভাইপোর জামার বুক পকেট। রাজা যত বলে পারিষদ তত বলে। কাজ কি? কালেকশন করে কালীঘাটে পাঠাও। দিল্লি গিয়ে উনি কি করবেন? ওনার কালেকশন করে তো কালীঘাটে পাঠানো কাজ। আর যারা মনে করেছেন, আমি শেষ করবো কথা বলে, যে বিজেপি ভালো এদের থেকে, উনি সে মনে করেছিলেন, তাদেরকে বলবো ভোট দেবার আগে ভাববেন যে সংসদে আপনি কি করতে সংসদে এমপি পাঠান।
দলবদল করতে? সংসদে আপনি এমপি তৈরি করে পাঠান লোকসভায় দাঁড়িয়ে তার জাতের কথা ধর্মের কথা বলবার জন্য। আরএসএস এর পত্রিকায় লেখা হচ্ছে যে কমিউনিস্টরা কেন বলেছে জাতের লড়াই নয় ভাতের লড়াই হওয়া উচিত, আর লেখা হচ্ছে যে জাতের লড়াই করা আগে দরকার, ভাতের লড়াই নয়। আর আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, আমাদের আদর্শ বিবেকানন্দ আমাদের বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না। আমাকেই আপনারা বলে দিন যে নরেন্দ্র মোদী অমিত শাহের থেকে আমি ধর্ম শিখবো না আমি ধর্ম শিখবো ওই মোদী আমি রামকৃষ্ণ বিবেকানন্দ কাছে যারা বলেছেন খালি পেটে ধর্ম হয় না। আর আমরা মনে করি ভাতের লড়াই হচ্ছে সবচেয়ে বড় লড়াই। আর সেই ভাতের লড়াইয়ের কথা, বেকার যুবক যুবতীর কথা প্রশ্ন করবো আমরা তৃণমূলের সাংসদ বিজেপির সাংসদকে যে কাজরাপাড়া কোচ ফ্যাক্টরির কি হলো। প্রশ্ন করবো আমরা কাজরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ ওটা কেন ঢুকছে। আমরা প্রশ্ন করব যে ভেঙে যাওয়া ধসে যাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের জন্য তৃণমূল বিজেপি এরা কেন একটা কথা উচ্চারণ করলো না। আমরা প্রশ্ন করবো কেন শ্রমিকের 8 ঘন্টা কাজের অধিকার এই ভারতীয় জনতা পার্টির সরকার কেড়ে নিল। আমাদের সংসদ যদি দেবদূত হয়, আমরা যদি লোকসভায় বেশি আসন নিয়ে যাই, গোটা দেশে এখন এটাই প্রতিষ্ঠিত সত্য যে ইন্ডিয়ার সরকার হচ্ছে। কেউ কেউ বলছে তোমরা জাতীয় কংগ্রেসের হাত ধরেছো কেন? হাতের হাত কাস্তে হাতুড়ি তারা ধরেছে। ভুলে যাবেন না 1981-21 সালের কংগ্রেসের জাতীয় অধিবেশন। আর সেই জাতীয় অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা বলছেন মৌলানা মহানি, যিনি একজন মুসলমান, যিনি সেই সময় জাতীয় কংগ্রেসের, পরে তিনি কমিউনিস্ট হয়েছিলেন। এই মৌলানা মহানি ভারতবর্ষের মাটিতে প্রথম ইনকলাব জিন্দাবাদ কথাটা বলেছেন। যে জয় হিন্দটা বলে লোকে বক্তৃতা শেষ করে, সেই জয় হিন্দটাও লিখেছেন আবিদ হাসান। আর ভারতবর্ষ যখন স্বাধীনতার লড়াই করেছে তখন কংগ্রেস কমিউনিস্ট একসাথে স্বাধীনতার লড়াই করেছে। আজকে মোদী দেশকে বিক্রি করে দিচ্ছে, আজকে দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের সংবিধান আক্রান্ত, দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেদিন বামপন্থীরা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছিল, আজকেও বামপন্থীরা দেশ রক্ষার জন্য রক্ত দেবে। আর সে কারণের জন্য বামপন্থীরা কংগ্রেসের সাথে আরো অনেক দলকে নিয়ে জোট করেছে। আর সমুদ্র হিমাচল পুরো দেশে এখন একটাই ধ্বনিত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে এই মোদী সরকার আর নয়, দেশে নতুন সরকার তৈরি হচ্ছে নওজওয়ানের উন্নয়নের বার্তা নিয়ে, কর্মসংস্থানের বার্তা নিয়ে, আপনার বেঁচে থাকার বার্তা নিয়ে। আর কমিউনিস্টরা আপনাদের সাথে আপনার জীবন মানের উন্নয়নের জন্য লড়াইয়ে কমিউনিস্টরা আপনার সঙ্গে ছিল। কমিউনিস্টরা কখনো সাম্প্রদায়িকতার প্রশ্নে কোনো আপোষ করেনি। কমিউনিস্টরা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সমস্ত সময় লড়াই লড়েছে। আমরা মনে করি এ দেশটা যেমন ক্ষুদিরাম প্রফুল্লচাকি বিনয় বাদল দীনেশদের, এ দেশটা ভগৎ সিংদের, এ দেশটা আশফাকুল্লাহদের, এ দেশটা যেমন জওহরলাল নেহেরু, এ দেশটার যেমন মহাত্মা গান্ধী, তেমন এই দেশটা মৌলানা আবুল কালাম আজাদদের, এ দেশটা যেমন সচিন তেন্ডুলকারদের, এ দেশটা আজহারউদ্দিনেরও। আপনার বাড়িতে, আপনার বাড়ির বিয়ে বাড়িতে নহবত বাজে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, কেউ জিজ্ঞাসা করে না একজন মুসলমানের বাজনা কেন বাজানো হচ্ছে। সিনেমা হল থেকে বেরোন, যেমন অমিতাভ বচ্চনের সিনেমা দেখেন, তেমন শাবানা আজমিও দেখেন, তেমন নাসির উদ্দিন শাহ দেখেন। কোন নরেন্দ্র মোদীর অধিকার নেই আমাদের ভাগ করে দেওয়ার। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অপরাধ, বাংলার মাটিতে তিনি বিজেপিকে ডেকে এনেছেন। সব অপরাধ ক্ষমা করা যায়, এই অপরাধ ক্ষমা করা যায় না। তাই দুটো শক্তিকে হারাতে হবে। মনে রাখবেন, ঘাস থাকলে পরেই গরু আসবে। আসুন কাস্তে দিয়ে হাত ধরে কাস্তে দিয়ে ঘাসটাকে কাটি, তাহলে পারে আর গরু আসবে না। আর 56 যদি হারে, 59 আর বেশি দিন, 59 হারবে। আসুন বামপন্থীদের একবার সুযোগ দিন। গোটা দেশে আপনার কণ্ঠস্বর, বিকল্প কণ্ঠস্বর, আপনার জীবনমান রুটি রুজির কথা যারা তুলে ধরতে পারবে, কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।